এই লাস্ট ক্লাসে যে মেকানিজম পড়েছি এটা মনে আছে কি? Recording in progress. লাস্ট ক্লাসে আমরা একটা মেকানিজম নিয়ে কথা বলেছি এন্ড দ্য মেকানিজম ওয়াজ রিলেটেড। স্যার মনে আছে? ক্লোরিন আর মিথেনকে আমি আবার একটু রিপিট করে দেই, সো রিলেট করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে ক্লোরিন আর মিথেন, সে এই যে দিস ওয়ান, ক্লোরিন আর মিথেন, এদেরকে যদি আমরা একটা কন্টেইনারে রেখে দেই, কন্টেইনারে রাখার পর এখানে যদি ইউভি রেডিয়েশন দেয়া হয়, এই ইউভি রেডিয়েশন কাকে ব্রেক করবে? আচ্ছা, ফার্স্ট থিং, ইউভি রেডিয়েশন দুইটা মলিকিউল আছে, ক্লোরিন আছে মিথেন আছে, তাদেরকে ইন্টারঅ্যাক্ট করে তাদেরকে হিট। দেন নাম্বার টু, এই মলিকিউলস গুলোর বন্ড ব্রেক করবে। ইউভি দিলে কেন বন্ড ব্রেক করে এটা বুঝছেন? ইউভি রেডিয়েশন অনেক ছোট ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ইলেকট্রনকে নক করে বের করে দেয়, অ্যাজ এ রেজাল্ট বন্ড ব্রেক করে, যে এগুলোই তো হয়। তাহলে এখন এখানে যে বন্ড ব্রেক করবে, বন্ড কি হোমোলাইটিক্যালি ব্রেক করবে না হেটারোলাইটিক্যালি করবে? দ্যাটস আ পয়েন্ট। তা আমরা বলছি স্যার হেটারোলাইটিক্যালি বন্ড ব্রেক করবে না। কেন? কি হেটারোলাইটিক্যালি বন্ড ব্রেক করা কি অনেক বেশি এনার্জি লাগে, মোর দেন 1000। তাহলে বন্ড গুলো হোমোলাইটিক্যালি ব্রেক করবে। এন্ড হোমোলাইটিক্যালি ব্রেক করলে তো স্যার এখানে দুইটা মলিকিউল আছে, ক্লোরিন আছে আর মিথেন আছে। কে কে আছে? ক্লোরিন আর কে? মিথেন। তো ক্লোরিন আর মিথেন দুইটা মলিকিউল এখানে আছে। এই ইউভি রেডিয়েশন কাকে ব্রেক করবে? ইউভি থেকে কত এনার্জি পাই? 400। আর কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করতে এনার্জি কত? 435। আর এটা কি 243। তো ডেফিনেটলি এটাই ব্রেক করবে। করার পর এই কন্টেইনারে কি ফ্রি র্যাডিক্যাল আসবে? ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল। মনে আছে এগুলো? এই ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল দেন কাকে? যে কোনো মলিকিউলকে পেলেই তো অ্যাটাক করবে। এই ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল অ্যাটাক করতে যায় কাকে? মিথেনকে অ্যাটাক করতে যায়। আর মিথেনকে অ্যাটাক করতে গেলে আরেকটা পসিবিলিটি, এই ক্লোরিন কি কার্বনের সাথে কম্বাইন করবে না হাইড্রোজেনের সাথে কম্বাইন? এই ক্লোরিন, দেখেন এই ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল মিথেনকে অ্যাটাক করে, করার পর এই ক্লোরিন বেসিক্যালি কম্বাইন করবে কার সাথে? উইথ কার্বন ও উইথ হাইড্রোজেন। হাইড্রোজেনের সাথে কম্বাইন যদি করে ফর্ম হয় HCl, আর তার সাথে ফর্ম হয় মিথাইল ফ্রি র্যাডিক্যাল। বাট যদি কার্বনের সাথে কম্বাইন করতো কি ফর্ম হতো? হাইড্রোজেন ফ্রি র্যাডিক্যাল ফর্ম হতো, রাইট? হাইড্রোজেন ফ্রি র্যাডিক্যাল কি ফর্ম হয়? না। কেন হয় না? ওই প্রসেসটা কি? এন্ডোথার্মিক। আর এটা কি? তা এখন যে মিথাইল ফ্রি রেডিক্যাল ফর্ম হলো, এই মিথাইল ফ্রি রেডিক্যাল কাকে অ্যাটাক করবে? আবার কন্টেইনারে আরো ক্লোরিন মলিকিউল আছে, তো এই মিথাইল ফ্রি রেডিক্যাল কন্টেইনারে ক্লোরিন মলিকিউল কে অ্যাটাক করে, করলে কি ফর্ম হয়? CH3Cl, আবার একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল চলে আসে। এই যে ফ্রি রেডিক্যাল যেটা আগে ইউজড আপ হলো, এই স্টেপে আবার ফর্ম হয়ে গেল, এই আবার উপরের রিঅ্যাকশনটা হবে, আবার নিচেরটা হবে, এইভাবে কন্টিনিউয়াসলি এই রিঅ্যাকশন দুটো কি অনগোয়িং প্রসেস। আর ইউভি লাইট লাগছে, আর এনার্জির উপর ডিপেন্ডেন্সি নেই, আছে না? তার মানে ওয়ান্স ইউ স্টার্ট দ্য রিঅ্যাকশন, দ্য রিঅ্যাকশন উইল গো অন ইটস ওন, কিছু করার নেই। তো ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশন গুলো এরকমই হয়। আরেকটা এক্সাম্পল বলেছিলাম, হ্যাঁ, এটা এখন আমরা পড়াই না, আগে পড়াতাম। সেটা হচ্ছে কার্বন কেমিস্ট্রি যখন পড়াতাম, গ্রিন কেমিস্ট্রি যখন পড়াতাম আগের সিলেবাসে, তখন এই ওজোন লেয়ার কে ডিপ্লেট করে কে জানেন? ভেরি গুড। আচ্ছা দেখি, হ্যাঁ, এটা একটু খালি বলে দিব। এই যে এটা ওরা নাম বলেছে, অনেক সুন্দর বলেছে। কি বলেছে? বলেছে CFC। CFC এর মিনিং কি? ক্লোরোফ্লোরো কার্বন। ওকে ফাইন, ক্লোরোফ্লোরো কার্বন। এই তো ক্লোরোফ্লোরো কার্বন। এই ক্লোরোফ্লোরো কার্বন যখনই আমরা কোথায় ইউজ করতাম জানেন এদেরকে? রেফ্রিজারেটরে ইউজ করতাম, এয়ার কন্ডিশনিং এ ইউজ করতাম। কেন ইউজ করতাম এটাও বলে দিই।
স্যার অনেক আগে 1950s এর আগে, হ্যাঁ, অলমোস্ট 75 ইয়ার্স ব্যাক, তখন ফ্রিজে যে গ্যাস গুলো থাকতো ওরা ইজিলি ফায়ার ক্যাচ করে যেত, ইজিলি ফায়ার ক্যাচ করে যেত। মানে ওই লাইক কয়েকদিন পর পরই দেখা যায় ফ্রিজে আগুন ধরে যায়। And কি প্রবলেম? ওই গ্যাসের কুলিং এর যে গ্যাস, হ্যাঁ, গ্যাসকে কুল করতে মানে ফ্রিজে যে কুলিং হবে, কুলিং এর জন্য তো গ্যাস দরকার, কুলেন্ট গ্যাস। তো তখন হচ্ছে এই ফায়ার ক্যাচ করে যায়। এখন 1950s এসে আমাদের মনে হলো আমাদের এমন একটা গ্যাস দরকার যেটা কুলও করবে আর যেটা ফায়ার ক্যাচ করবে না। সিএফসি, সিএফসি দেখেছে, সিএফসি কুল করে আর কি ফায়ারও ক্যাচ করে না। সবাই ইচ্ছা মতো লাইক অলমোস্ট 2000 পর্যন্ত, হ্যাঁ, মানে 50 ইয়ার্স, যত ফ্রিজ, যত এয়ার কন্ডিশন, অ্যারোসল সবগুলোতে সিএফসি 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 দিয়ে ইউজ। বাট 2000 এর পর এসে যখন দেখলো এই সিএফসি আপার অ্যাটমসফিয়ারে যে এটা ওজোন লেয়ারকে ব্রেক, ওজোন লেয়ারের ডিপ্লেশন হচ্ছে, তখন আবার ব্যান। বুঝাতে পেরেছি? তো এটাই যে পুরা কেমিস্ট্রি আর নেচার এদের সিস্টেমই হচ্ছে এরকম যে কিছু জিনিস আছে হিউম্যানের জন্য নট গুড, এনভায়রনমেন্টের জন্য গুড, আবার কিছু আছে মানুষের জন্য ভালো বাট এনভায়রনমেন্টের জন্য ভালো না। এই সিএফসি মলিকিউল যখন আপার অ্যাটমসফিয়ারে যায়, গেলে ওখানে ইউভি রেডিয়েশন পেলে এর বন্ড ব্রেক, এর বন্ড ব্রেক করে, এর নাম ডাইক্লোরো ডাইফ্লোরোমিথেন, এটাই সিএফসি। এখন এটা বলার রিজনই হচ্ছে এই রিলেটেড কোয়েশ্চেন এক্সামে আসবে শিওরলি বলতে পারছি না, বাট এখন যেটা বলবো এটা, ইউভি রেডিয়েশন যখন আসে কোন বন্ড ব্রেক করবে? কার্বনের সাথে ক্লোরিনের বন্ড আছে, কার্বনের সাথে ফ্লোরিনের বন্ড আছে। ইউভি রেডিয়েশন এলে সিএফসি কে তো ব্রেক করবে না, করবে না। কিভাবে ব্রেক করবে সিএফসি কে? হোমোলাইটিক্যালি আর হেটারোলাইটিক্যালি? ইউভি রেডিয়েশন হেটারোলাইটিক্যালি ব্রেক করতে পারে, এর এনার্জি 400, আর হোমোলাইটিক্যালি ব্রেক করতে এনার্জি 400 এর চেয়ে কম লাগে আর বেশি লাগে এরকম। হেটারোলাইটিক হলে তো অনেক বেশি এনার্জি লাগবে। এই মলিকিউল কি হোমোলাইটিক্যালি ব্রেক করবে না হেটারোলাইটিক্যালি? হোমোলাইটিক্যালি। এখন কোয়েশ্চেন কি কি ফ্রি রেডিক্যাল ফর্ম হবে? ভেরি গুড, একটা একটা করে বলেন। ক্লোরিন ফ্রি রেডিক্যাল বলছেন না ফ্লোরিন? দুটাই। দাঁড়াও, এই যে ভাইয়া দাঁড়ান, জি দেশি ভাই, এত গ্রামের বাড়ি কোথায়? বলেন। ভেরি গুড, ভেরি গুড। ক্লোরিন ফ্রি রেডিক্যাল, আচ্ছা ফাইন। এখন একটু বুঝি, এই জন্যই এটা পড়াচ্ছি। বসেন, হয়নি? এই যে এখান থেকে আপা বলেন, ভাইয়া তো পারে নাই। এই যে এই কার্বন ফ্লোরিন বন্ড আর কার্বন ক্লোরিন বন্ড, কোন বন্ড উইক? আপা বলবে, আপা বলো। মেবি কার্বন ফ্লোরিন বন্ড কি উইক? ভেরি গুড, ইয়েস, এই জন্যই পড়াচ্ছি এটা। ইউভি রেডিয়েশন এলে কার্বন আর ফ্লোরিনের বন্ড এটা রিলেটিভলি স্ট্রং, এটা ভাঙে না। কেন ভাঙে না? ফ্লোরিনের সাইজ তো অনেক ছোট, আর আপনি জাস্ট ফ্লোরিন ইজ স্মলার ইন সাইজ এটা লিখে মার্ক এক্সপেক্ট করবেন? দিব না মার্ক। আপনাকে ফ্লোরিনের সাইজে আসতে হবে, দেন নাম্বার 2 তে আরেকটা ওয়ার্ড লিখতে হবে কি? ইয়েস ইয়েস, হ্যাঁ বলো শুভজিৎ বলো। বন্ড, এটা কি নতুন বানাচ্ছো? হ্যাঁ, কি বন্ড লেন্থ? আরো বলেছে বন্ড রেডিয়াস, বন্ড রেডিয়াস বলে কিছু নেই। হ্যাঁ, সো এই কার্বন আর ফ্লোরিন, ফ্লোরিনের সাইজ ছোট, ছোট হলে এর কার্বন ফ্লোরিনের বন্ড লেন্থ শর্ট, বন্ড স্ট্রং, ইজিলি ব্রেক করবে না। তাহলে সিএফসি আপার অ্যাটমসফিয়ারে গেলে এই ইউভি রেডিয়েশন কি ফ্লোরিন ফ্রি রেডিক্যাল ফর্ম করবে কি ভাইয়া? করবে? হ্যাঁ, কি বলে ও?
এটাই তো বুঝাচ্ছি, তুমি বলছো হ্যাঁ করবে। এই দেখেন, সো কার্বন আর ক্লোরিন বন্ড, এই বন্ড থাকবে না, এটা ব্রেক করবে, এটা ব্রেক করবে। ব্রেক করলে কি ফ্রি রেডিক্যাল, এই ক্লোরিন ফ্রি রেডিক্যালই ওজোনকে ব্রেক করে। ওজোন O3 ওটাকে O2 বানিয়ে দেয়। কে? ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল কোথা থেকে আসছে? সিএফসি থেকে আসছে। এই জন্য সিএফসি ইজ নট গুড ফর ওজোন লেয়ার। বুঝাতে পেরেছি ইউভি রেডিয়েশন এর সাথে রিলেটেড দেখে একটু বলছি। তাহলে এবার একটু চিন্তা করেন তো, একটা সিএফসি মলিকিউল যদি, এই যে ওয়ান সিএফসি মলিকিউল, এখানে যদি ইউভি রেডিয়েশন এসে পড়ে, একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল যদি ফর্ম হয়, এই একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল কি মিলিয়ন অফ ওজোন মলিকিউলকে ব্রেক করে দিতে পারে? এটা তো চেইন মেকানিজম। এই জন্য সিএফসি ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার আর্থ। এটুকু বুঝছেন? তাহলে সিএফসি এর বন্ড ব্রেক করার জন্য কি রেডিয়েশন লাগছে? ইউভি। এখন কোয়েশ্চেন, সিএফসি তো ওজোন লেয়ারের জন্য খারাপ, তাই তো? এটা তো বুঝছেন। ইভেন একটা ক্লোরিন ফ্রি রেডিক্যালও কি করতে পারে? মিলিয়নস অফ ওজোন মলিকিউলকে ব্রেক করে ফেলতে পারে। লাইক দিস, এই যে একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল যদি ফর্ম হয়, ও মিথেনকে অ্যাটাক করে, করে মিথাইল ফ্রি রেডিক্যাল হয়, এটা আবার ক্লোরিনকে অ্যাটাক করে, আবার ক্লোরিন ফ্রি রেডিক্যাল, মানে দেখেন যেটা এখানে অ্যাটাক করলো তা আবার ফর্ম হচ্ছে, আবার অ্যাটাক করবে, আবার ফর্ম হবে। এক্স্যাক্টলি ক্লোরিন ফ্রি রেডিক্যাল ওজোন লেয়ারের টাইমেও একই জিনিস। ইউনিট 2 তে এটা একটু পড়তে লাগবে, এই জন্য এত কথা বলছি। ওইদিন তোমাকে আবার আসবে। এখন আমার একটা পয়েন্ট, স্যার, সিএফসি ইজ নট গুড ফর হোয়াট? ওজোন লেয়ার। কেন? এটা কি অ্যাবজর্ব করে বন্ড ব্রেক করে ফেলছে? ইউভি রেডিয়েশন অ্যাবজর্ব করে। এখন অনেকে বলে সিএফসি নাকি গ্রিন হাউস গ্যাস। আপনি কি বলছেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। সিএফসি নাকি গ্রিন হাউস গ্যাস? গ্রিন হাউস গ্যাস হওয়ার কন্ডিশন কি? পোলার কি হতে হয়? বন্ড হতে হয়। কার্বন ক্লোরিন বন্ড কি? বলো বলো বলো। না বলো, যে কার্বন ক্লোরিন বন্ড কি? ডু দে হ্যাভ দ্য সেম ইলেকট্রোনেগেটিভিটি? ক্লোরিন আর কার্বন, তার মানেই তো ডিফারেন্ট। তার মানে বন্ড কি? আর পোলার বন্ড হলে কি? কি কি কি? একবারে গ্রিন হাউস গ্যাস না, কি অ্যাবজর্ব করবে? আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করবে। কি অ্যাবজর্ব করবে? আইআর রেডিয়েশন। বিকজ কার্বন ফ্লোরিন বন্ড এগুলো সবই কি? পোলার বন্ড। তো পোলার বন্ড হলে তো আইআর অ্যাবজর্ব করবে। তো সিএফসি দুটার জন্যই খারাপ। আইআরও অ্যাবজর্ব করতে পারে, আইআর অ্যাবজর্ব করে গ্রিন হাউস এফেক্ট হয়, গ্লোবাল ওয়ার্মিং হয়। আবার আপার অ্যাটমসফিয়ারে চলে গেলে কি? ইউভি অ্যাবজর্ব করে বন্ড ব্রেক করে যায়। কোন বন্ড ব্রেক করে? কার্বন ক্লোরিন। ফ্লোরিনেরটা করে না কেন? স্ট্রং বন্ড, শর্ট বন্ড লেন্থ, ফ্লোরিন অ্যাটমের সাইজ ছোট। এরপর আর কোনো ওয়ার্ড বাকি আছে এক্সপ্লেইন করার? তা আমি কি ফুল মার্কস পাবো না এটুকু লিখলে? খালি যদি কি ফ্লোরিন তো স্যার ছোট, মার্ক দিবেন। বুঝাতে পেরেছি? তাহলে সিএফসি আসলে ইউজ করা ভালো না খারাপ? ডেফিনেটলি অনেক খারাপ। এমন বুঝছো? হ্যাঁ, তোমার চেয়েও খারাপ সিএফসি। দেখেন, ইজ ইট ক্লিয়ার? এখন স্যার এই ফ্রি রেডিক্যাল গুলো কি একটা আরেকটার সাথে কম্বাইন করে করে কি মলিকিউল ফর্ম করবে? বুঝাতে পেরেছি? এখন এখান থেকে এই মেকানিজম লাস্ট ক্লাসে যেগুলো এক্সপ্লেইন করে দিয়েছি, আরো ডিটেইল এখানে আসবে। উইল স্টার্ট টুডে ফ্রম পেজ নাম্বার 5। এই যে substitution of alkanes by halogen in presence of UV light. Alkanes react with halogens at room temperature in presence of UV light or sunlight in a free radical chain mechanism. এই যে দেখেন, UV light or sunlight in a free radical চেইন মেকানিজম। স্যার যেটা কপি করবেন, আগে আমি একটু বলে দেই, এটা লাস্ট ক্লাসে দেখেছেন, তারপরে আবার বলছি। when methane is mixed with chlorine and the mixture is exposed to UV light, the following steps occur. ক্লোরিন Cl2 UV দিলে কি এটা হয়? 2Cl ফ্রি রেডিক্যাল। বুঝে না অনেকে। আচ্ছা এখান থেকে আসি। এখন আপনি এক্সামে কিভাবে লিখবো? আমি তো দুইটা ওয়েতেই লিখেছি। এক্সামে যদি বলে রাইট ডাউন দ্য মেকানিজম শোয়িং কি অ্যারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারটা হচ্ছে, ওদেরটা হচ্ছে না, আপনারটাই হচ্ছে। বলেন। কার্লি অ্যারো, হাফ হেডেড অ্যারো বলে দিবে? তাহলে তো আপনি হাফ দিয়েই লিখবেন।
হ্যাঁ, আপনাকে বলবে শোয়িং কার্লি অ্যারোস, মানে কি? অ্যারোটা হাফ হেডেড হবে না ফুল হেডেড হবে, এটা তো আপনাকে বুঝতে হবে। তাহলে এখান থেকে ক্লোরিন ক্লোরিন বন্ড, বন্ডের এই ক্লোরিন না আরেকটা কি, এই ক্লোরিন না, এখন দুটো ক্লোরিন ফ্রি রেডিক্যাল ফর্ম হয়েছে। এখন এখান থেকে আপনি বলবেন ইচ্ছা, এটা কি প্রসেস, এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক? কি, এক্সো আর এন্ডো? এন্ডো কেন এন্ডো? এটাই তো প্রবলেম। নেন, এখন বলেন এক্সো আর এন্ডো? জানেন তো ডেফিনেটলি, আপনি অ্যান্সার বলবেন। এখানে কি হচ্ছে একটু বলেন, না পারলে কিন্তু মারবো, আগেই বলছি, বলেন। কি হচ্ছে এটা একটু দেখে বলেন। ক্লোরিন ক্লোরিনের বন্ড, ইউভি লাইট এসে কি করলো? তো বন্ড, বন্ড ব্রেকিং কি? এবার তো আর পছন্দ হইলো না। আরে বন্ড ব্রেক করছে কেন, হিটে যাচ্ছেন কেন, অ্যাবজর্বে যাচ্ছেন? বন্ড ব্রেক করতে কি লাগে? এনার্জি লাগবে তো। তা এনার্জি রিকোয়ার্ড হলে কি, তাহলে এটা কি প্রসেস? আর এন্ডোথার্মিক হলে ডেল্টা এইচ এর সাইন কি? হ্যাঁ, বুঝছেন? এখানে ক্লোরিন ক্লোরিনের বন্ড কি, ব্রেক করছে, তো বন্ড ব্রেক করতে কি লাগবে? এনার্জি লাগবে, দ্যাটস ওয়াই দ্য প্রসেস ইজ এন্ডোথার্মিক। এটুকু বুঝছেন? আর এই এনার্জি কে সাপ্লাই করে, কোথা থেকে পাই? ইউভি থেকে পাই। ইজ ইট ক্লিয়ার? তো ফার্স্ট থিং, এখানে কি ব্রেক করতে হবে? বন্ড ব্রেক করতে হবে, এন্ড বন্ড ব্রেকিং ডেফিনেটলি রিকোয়ার্স এনার্জি। ইউভি দিতে হবে স্যার, ইউভি, ইউভি না দিলে হবে না। হ্যাঁ, বন্ড ব্রেকিং ডেফিনেটলি রিকোয়ার্স হোয়াট? বন্ড ব্রেক করতে এনার্জি লাগছে, বন্ড ব্রেকিং রিকোয়ার্স এনার্জি। তো এখানে কি লাগবে? এনার্জি লাগবে। আর এই এনার্জি কে সাপ্লাই করছে? সিম্পল থিং, বন্ড ব্রেক করতে তো এনার্জি লাগবে। এই প্রসেসটা কেন এক্সোথার্মিক হবে? এটা তো এন্ডোই হবে। আর এন্ডো হলে সাইন কি? প্লাস। কপি করেন, অ্যারো একটু বুঝে কপি করবেন। তাওহিদ, এই নোট, আরে এই নোট লাস্ট উইকে দিয়েছে। কি অনাবিল? হ্যাঁ হ্যাঁ, ডান। এবার দেখেন কি লেখা, ইউভি রেডিয়েশন splits a chlorine molecule into two chlorine free radicals in homolytic bond fission। এখানে কি বন্ড ফিশন হয়? হোমোলাইটিক বন্ড ফিশন। এটুকু বুঝছেন? এই যে এখান থেকে ইউভি রেডিয়েশন, হ্যাঁ, এই যে UV radiation splits a chlorine into a molecule into two chlorine free radicals in a homolytic bond. Is it clear? এবার দেখেন স্টেপ 2, প্রপাগেশন। ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল কার সাথে রিঅ্যাক্ট করে? মিথেনের সাথে।
রিঅ্যাক্ট করে ফর্ম করে মিথাইল ফ্রি র্যাডিক্যাল, আর তার সাথে কি ফর্ম হয়? HCl। এটুকু বুঝছেন? ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল মিথেনের সাথে রিঅ্যাক্ট করে ফর্ম করে কি? মিথাইল ফ্রি র্যাডিক্যাল, আর সাথে কি ফর্ম হয়? HCl। এখন নাও হোয়াট ডু ইউ থিংক, এই যে মিথেনে কার্বন হাইড্রোজেনের বন্ড হোমোলাইটিক্যালি ব্রেক করবে না হেটারোলাইটিক? ক্লোরিনের একটা ইলেকট্রন আছে, তো ক্লোরিনের সাথে হাইড্রোজেন যদি বন্ড ফর্ম করে, তো ক্লোরিন হাইড্রোজেনকে বলবে না নিজের একটা ইলেকট্রন আনো তারপর শেয়ার। হাইড্রোজেন ইলেকট্রন পাবে কিভাবে? কার্বন হাইড্রোজেনের বন্ড কি কিভাবে ব্রেক করতে হবে? হোমোলাইটিক্যালি। দেখেন তো, এভাবেই বলছি আমরা। আগে একটু দেখে নেন স্যার, এই যে এই ক্লোরিন মিথেনের সাথে রিঅ্যাক্ট করে, এই যে মিথেন কার্বন হাইড্রোজেন শেয়ার্ড ইলেকট্রন, একটা ইলেকট্রন কে নেয়? কার্বন, আরেকটা কে নেয়? হাইড্রোজেন। এই হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে কার সাথে বন্ড ফর্ম করবে? ক্লোরিনের সাথে। তা হাইড্রোজেন আর ক্লোরিন বন্ড ফর্ম করে কি করবে? HCl। এটুকু বুঝছেন? কপি করেন। স্যার, এবার যে মিথাইল ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয়েছে, এ যে কাকে অ্যাটাক করবে? ক্লোরিন মলিকিউলকে। ক্লোরিন মলিকিউলের ক্লোরিন ক্লোরিন অ্যাটমের বন্ড কিভাবে ব্রেক করবে? ওটাও হোমোলাইটিক্যালি। আরেকটা ইজিয়েস্ট পার্ট স্যার, অ্যালকেনে হোমোলাইটিক্যালি। ইজ ইট ক্লিয়ার? ওকে। তাহলে এখান থেকে the chlorine free radicals react with methane to form HCl and methyl free radical। এই প্রসেসটা কি এক্সোথার্মিক ক্লাসে বলেছিলাম। আর ক্লোরিন যদি কার্বনের সাথে কম্বাইন করতো তাহলে ফ্রি র্যাডিক্যাল কি ফর্ম হতো? হাইড্রোজেন। ওই প্রসেসটা কি? এন্ডোথার্মিক। হবে না। তাহলে ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাক্টস উইথ মিথেন করলে কি হবে? ক্লোরোমিথেন। আর সাথে কি? ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল। মানে এখানে ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল মিথেনকে অ্যাটাক করলে কি হবে? HCl। আর সাথে কি? মিথাইল ফ্রি র্যাডিক্যাল। এরপরে মিথাইল ফ্রি র্যাডিক্যালের কাজ, সে যে আবার ক্লোরিনকে অ্যাটাক করবে। এটাই তো, এই প্রসেসকেই বলছি চেইন মেকানিজম। এই জায়গায় রিঅ্যাকশনটা চেইন কনসেপ্ট। যে দেখেন এখান থেকে, এই যে দ্য ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল, এরপর এই যে মিথাইলের পরেরটা লিখেন। জি, কি করব বলেন? এসি কি করব? বন্ধ? আর একটু পরে মাথা গরম হয়ে যাবে।
হ্যাঁ, এই ডান, ইজ ইট ডান? কার্লি অ্যারো গুলো লাগবে কিন্তু। জি। তাহলে দিবেন না, মেনশন না করা থাকলে দিবেন না, যদি বলে কার্লি অ্যারো দিতে তাহলে দিবেন, এটা তো অবভিয়াস। যদি বলে দেয় যে শোয়িং কার্লি অ্যারোজ, তাহলে কার্লি অ্যারো দিয়ে করবে, আর যদি কিছু না বলে দেয় তাহলে আর কি। ডান ডান, ইজ ইট ডান? এবারে the methyl free radical reacts with chlorine molecule to form monochloromethane. এবার টার্মিনেশন এন্ড ক্লোরিন ফ্রি রেডিক্যাল এটুকু হয়েছে স্যার। ডেল্টা এইচ এর ভ্যালু লিখেছেন? আবারও বলছি, ডেল্টা এইচ মেমোরাইজ করতে হবে না। কি এই ভ্যালু গুলো লাগবে না তো? বাট আমি তো লিখে দিয়েছি বুঝার জন্য। আপনি মেমোরাইজ করবেন ভ্যালু -19, -19, -19। দেখেন টার্মিনেশন, স্যার টার্মিনেশনে কি হয়? এই টার্মিনেশনে কি হয়? ফ্রি রেডিক্যালস গুলো কি? হ্যাঁ, টার্মিনেশনে কি হয়? ফ্রি রেডিক্যালস গুলো সেম থাকে না জয়েন হয়? জয়েন হয়, ওকে ফাইন। টার্মিনেশনে এই যে, এখন এখান থেকে একটা পয়েন্ট, এই যে এটুকুই, ক্লোরিন ক্লোরিন ফ্রি রেডিক্যাল কম্বাইন করে Cl2 হচ্ছে। এখন আমার এখান থেকে এই কোয়েশ্চেনের অ্যান্সার সামিন আসছে। সামিন, সামিন আসেনি? ওকে, দেন তাহলে অ্যান্সার কে দিবে? সাদাত দিবে answer। বলেন, এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল কম্বাইন করে ফর্ম করছে Cl2, এই রিঅ্যাকশনটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? ভেরি গুড। কেন, কি লজিকে মনে হচ্ছে আপনার? ভেরি গুড, দুটা ক্লোরিন অ্যাটম জয়েন হয়ে Cl2 মলিকিউল হয়ে যাচ্ছে, তার মানে এখানে কি ফর্ম হচ্ছে? বন্ড, আর বন্ড মেকিং রিলিজেস এনার্জি। এটা বুঝছেন? তাহলে স্যার এই যে এটা, এই যে দেখেন, এই মিথাইল ফ্রি রেডিক্যাল ক্লোরিন ফ্রি রেডিক্যাল কম্বাইন করলে কি ক্লোরোমিথেন। এই যে হাইড্রোজেন -346 কিলো জুল পার মোল, আর এই যে এখানে ইথেন ফর্ম হবে। জি, হ্যাঁ লিখেন, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, তাওহিদ, আপনার তাওহিদ তো।
এই এটা হয়েছে। এখন স্যার এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল যদি এই যে এর সাথে এনকাউন্টার হয় তাহলে কি ফর্ম হবে? ক্লোরিন ফ্রি রেডিক্যালের সাথে যদি ক্লোরোমিথেনের দেখা হয়ে যায় তাহলে কি হবে? ডাইক্লোরোমিথেন। হ্যাঁ, পসিবিলিটি আছে তো। আচ্ছা বাট এই ক্লোরিন ফ্রি রেডিক্যালের সাথে যদি ইথেনের দেখা হয়, ইথেনেরটা হলে ডাই কেন বলছেন? ক্লোরো ইথেন হবে কি হবে না? ওকে ফাইন। দেখেন, in presence of UV light, uh, in presence of UV light, when the supply of chlorine is limited, chlorine and methane reacts to produce lots of chloromethane, hydrogen chloride, and relatively little ethane. একটু ethane producer. This reaction is known as chain reaction because the chlorine-free radical, which is formed in initiation step, is used up and regenerated in propagation step. মানে যেটা ইনিশিয়েশন স্টেপে ইউজড আপ হয়েছে, এই যে ফর্ম হয়েছিল, এটা ইউজড আপ হয় আবার কি রিজেনারেট করে কোন স্টেপে? প্রপাগেশন স্টেপ। এই the produced chloromethane can be attacked by chlorine free radical to form dichloromethane। বুঝি এটা? The produced ethane in termination step, the produced what? Ethane in termination step can also be attacked by chlorine free radical to form chloroethane, and the energy provided by absorbed photons is not enough for homolytic fission of মিথেনের homolytic fission হয়। কেন হয় না? এনার্জি কত লাগবে? 435। আর ইউ কত দিবে? তাহলে হবে না। দেখেন এই যে, এই যে এখান থেকে দেখেন মিথেন, মিথেনের এই যে মিথাইল ফ্রি রেডিক্যাল ফর্ম হবে আর হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল ফর্ম হবে প্লাস 435 কিলো জুল এনার্জি, মানে এই প্রসেসটা হয় না। কি লিখেছি? ডাজ নট অকার। দেন এই এটা হয়েছে, এটা বুঝছেন? এখানে বেসিক্যালি ইলেকট্রন, এই যে এই কার্বন হাইড্রোজেনের ইলেকট্রন কে না, একটা ইলেকট্রন কার্বন না একটা হাইড্রোজেন, এটা হবে না কেন? এনার্জি বেশি। আচ্ছা হোয়াট ইফ, এটা তো গেল হোমোলাইটিক ফিশন অফ মিথেন, এটা হয় না, এটা বুঝছি। স্যার হেটারোলাইটিক ফিশন কি হয়?
হেটারোলাইটিক ফিশন তো কারোরই হয় না, হয় না। দেখেন এখান থেকে এই যে heterolytic fission requires more energy than homolytic fission. So the energy provided by UV radiation is definitely not enough for heterolytic fission of chlorine molecule and methane molecule. এই যে দেখেন এখানে হচ্ছে দুটা এই যে এই ফুল হেডেড অ্যারো এই ক্লোরিনের কাছে আসছে, মানে এই ক্লোরিনটা কি দুইটা ইলেকট্রন নিচ্ছে। রাইট সাইডের ক্লোরিন নেগেটিভ হবে, লেফট সাইডের ক্লোরিন পজিটিভ হবে, বাট এটা করতে এনার্জি লাগবে কত? 1100। ইউভি দিতে পারবে, এই জন্য ডাজ নট অকার। লিখেন এই ডান। আচ্ছা স্যার, মিথেনের যদি হেটারোলাইটিক ফিশন হতো তাহলে কি ব্রেক করতো? কার্বন হাইড্রোজেন বন্ড, ইলেকট্রন কে নিত। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার? ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার? কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি। ডাজ ইট মেক সেন্স? ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বন। বুঝেছি কিভাবে? জি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের বেশি হলে শেয়ার্ড ইলেকট্রন কার্বনই নিয়ে যাবে। এই যে এরপরেরটা এরকম, ডাজ নট অকার। কপি করেন। এমনি দিয়েছি, আপনি বাদ দিলে দিলেও হবে। এটা হয়েছে, ইজ ইট ডান? আচ্ছা, এই যে এই মেকানিজমে যে মিথাইল ফ্রি রেডিক্যাল ফর্ম হয় তার প্রুফ কি? মিথাইল ফ্রি রেডিক্যাল ফর্ম না হলে কি ফর্ম হতো না? ইথেন। ইথেন ফর্ম হয় মানেই তো মিথাইল ফ্রি রেডিক্যাল ফর্ম। এটা হয়েছে। শুরু করতে নেক্সট ওয়ান। আর এটা বুঝছেন, এই বন্ড থেকে দুটো ইলেকট্রনিক কার্বন নিয়ে যাচ্ছে। এই যে দেখেন, what is the evidence that methyl free radicals are formed in propagation step? Formation of ethane. There are two possible reactions between chlorine free radical and
methane molecule in propagation step. Ki? There are two possible reactions between chlorine free radical and methane molecule in propagation step. এই যে chlorine free radical methane কে attack করে form করে কি methyl free radical, মিথেনের সাথে chlorine free radical react করে কি form করে hydrogen free radical. কোনটা correct, 1 or 2? মিথাইল free radical form এর proof তো ইথেন থেকে, তাই না? One key type reaction exothermic, two key type reaction endothermic. So which reaction is more likely to occur? Exothermic. তাহলে কোনটা হবে? 1 হবে, 2 হবে না? আর 1 যে হয় তার প্রুফ কি? ইথেন। আচ্ছা, আর 2 যে হয়নি, যদি 2 হতো তাহলে কি হতো? H2 গ্যাস হতো। H2 গ্যাস হচ্ছে না মানে কি? হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল নেই। লজিক গুলো বুঝছেন? তাহলে এখান থেকে দেখেন which reaction is more likely to occur in propagation step? Explain and justify your answer. Explain তো করতে বলেছে, সাথে justify করতে বলেছে। কিভাবে দেখেন, এই যে reaction 1 is more likely to occur in propagation step because it is exothermic reaction, whereas reaction 2 is endothermic. If reaction 1 occurs, we are supposed to get ethane in termination step. If reaction 2 occurs, we would get hydrogen gas, but at the end of reaction, ethane is produced. Keep reduce, ethane produce. Does it make sense? If reaction 1 occurs, we are supposed to get ethane in termination step. If reaction 2 occurs, we would get hydrogen gas, but at the end of reaction, ethane is produced. এটা বুঝছেন? আচ্ছা স্যার, what if chlorine যদি অনেক বেশি থাকতো, plentiful supply of chlorine, তাহলে কি হতো? ক্লোরিন অনেক বেশি, plentiful supply of chlorine, তাহলে কি হতো? ইয়েস ইয়েস, কে বলছেন? হ্যাঁ বলেন তাহিদ। ডাইক্লোরোমিথেন হতো, আর কি? ট্রাইক্লোরোমিথেন হতো, আর কি? এগুলো বলেছি না লাস্ট ক্লাসে। দেখেন, substitution reaction of alkane in presence of plentiful supply of halogen. আগে আমি স্যার এক্সপ্লেইন করে দিই। দেখেন, when methane is mixed with plentiful supply of chlorine, further substitution of methane will take place. কি হবে? Further substitution of methane will take place. এটা বুঝছেন? তাহলে মিথেন আর ক্লোরিন রিঅ্যাক্ট করে ফর্ম করে কি? ক্লোরোমিথেন। এই যে কপি যারা করছেন স্যার, প্লিজ কপি এখন করুন। আগে একটু বুঝবেন, রিজন না বুঝে তো কপি করে লাভ নেই। দেখেন, সো এই যে এরা যখন রিঅ্যাক্ট করে, মিথেন আর ক্লোরিন রিঅ্যাক্ট করে ফর্ম করে কি? ক্লোরোমিথেন। ক্লোরোমিথেনের আরেকটা নাম মনোক্লোরোমিথেন, আর মিথাইল ক্লোরাইড বলতে পারি কি? এই যে ক্লোরোমিথেন ও মিথাইল ক্লোরাইড, এটুকু বুঝছেন? ওকে। এর ক্লোরোমিথেন আর মিথাইল ক্লোরাইডের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন হলে আরেকটা হাইড্রোজেন ডিসপ্লেস হবে। কি ফর্ম হবে? এই যে এটা ডাইক্লোরোমিথেন। অর্গানিক ল্যাবে এটা ওয়াইডলি ইউজড একটা সাবস্টেন্স। কেন? এই যে ডাইক্লোরোমিথেন যেটা CH2Cl2, এই যে ডাইক্লোরোমিথেন, এর আরেকটা নাম আছে মিথিলিন ক্লোরাইড। কি ক্লোরাইড? মিথিলিন। আচ্ছা, আমি মিথিলিনটা কিভাবে আসছে এটা একটু বলি। দেখেন, CH4 এর নাম কি? মিথেন। একটা হাইড্রোজেন চলে গেল, CH3, এর নাম কি? মিথাইল। আর একটা হাইড্রোজেন চলে গেলে এর নাম কি? মিথিলিন। বাট IUPAC তে এরকম নাম আসে না, আসে না, এটা তো মিথেনই, তাই তো? এটার নাম কি? ক্লোরোমিথেন। এটার নাম কি? ডাইক্লোরোমিথেন। তাহলে এটার আরেকটা নাম কি? মিথিলিন ক্লোরাইড হতে পারে না? তাহলে সিমিলারলি এবার একটু বলেন, এর নাম কি? ইথেন। এর নাম ইথ। বুঝছি 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 বুঝছি। এই যে মেথ এন, একটা যখন হাইড্রোজেন চলে যায়, কয়টা? একটা। হ্যাঁ, একটা হাইড্রোজেন চলে গেল, একটা বন্ড ফ্রি। তাহলে এর নাম কি হবে? দেখেন, যে মেথ এন ছিল না, এন রিমুভ করে দিবেন আইল, এর নাম ছিল ইথ এন, এর নাম কি? ইথ আইল।
যখন দুটা হাইড্রোজেন চলে যায় তখন এর নাম কি দিবেন? মিথ ইলেন। এটাই। তাহলে এই যে CH2 এর নাম কি বলবেন? ইথিলিন। এজন্য পলি ইথিনকে পলি ইথিলিনও বলে। বুঝছেন এবার ইথিলিন মানে কি? এগুলো কেন এটা আমি জানি, এস এ আর লাগবে না, এটা A2 তে লাগবে, এটার নাম ইথিলিন কেন? হ্যাঁ, যেমন ওই যে একটা প্লাস্টিক আছে PET, এর নাম হচ্ছে পলি ইথিলিন টেরেপথ্যালেট। এই যে ইথিলিন মানে এই গ্রুপটা আছে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা ফাইন। তাহলে এর নাম কি বলবেন? এর নাম কি? ইথিলিন ক্লোরাইড স্যার এখন বলে না, IUPAC এটা বলে না, IUPAC তে এটা মিথেন বলে কি, ডাইক্লোরো মিথেন। বাট এর আরেকটা নাম আছে কি? এই যে মিথিলিন ক্লোরাইড। এটা বুঝছেন? আচ্ছা মিথিলিন ক্লোরাইড। জি। কেন মিথিলিন মানেই তো এর দুটো বন্ড ফ্রি। মিথিলিন হওয়ার কন্ডিশন কি? তো দুটো বন্ড ফ্রি হলে মিথিলিন ক্লোরাইড মানে ফ্রি বন্ড গুলোতে কে আছে? জি। এভাবে বলে না, বাট আগে বলতো, এই জন্য একটু বলেছি। দেখেন এখান থেকে একটু বুঝছেন। এখন আমার কোয়েশ্চেন কি, আমার কোয়েশ্চেন বুঝে নিন। এই ক্লোরোমিথেনের স্টেট গ্যাস, ডাইক্লোরোমিথেনের স্টেট কি? লিকুইড কেন? এগুলো সব ইউনিট 2 এর কোয়েশ্চেন। হ্যাঁ, ক্লোরোমিথেনের স্টেট কি? গ্যাস। ডাইক্লোরোমিথেন লিকুইড কেন? ডেফিনেটলি ওর ইন্টারমলিকুলার ফোর্স বেশি। ইন্টারমলিকুলার ফোর্স বেশি কেন হলো একটু রিলেট করি। দেখেন, কার্বন নাম্বার ইনক্রিজ করলে হোয়াট হ্যাপেন্স টু ইন্টারমলিকুলার ফোর্স? ইনক্রিজ করে। কেন? কার্বন অ্যাটম বেশি মানে কি? নাম্বার অফ ইলেকট্রনস বেশি হয়ে যায়। কি? নাম্বার অফ ইলেকট্রন, তার মানে যে মলিকিউলের নাম্বার অফ ইলেকট্রন বেশি তার ইন্টারমলিকুলার ফোর্স বেশি। তাহলে যখন এখানে একটা ক্লোরিন ছিল, যতগুলো ইলেকট্রন, দুইটা ক্লোরিন চলে এলে নাম্বার অফ ইলেকট্রন কি? বেশি। ইন্টারমলিকুলার ফোর্স বেশি, এজন্য এটা কি হয়ে গেল? লিকুইড। ডাজ ইট মেক সেন্স? এটুকু বুঝছেন? দেখেন এখান থেকে, boiling point of CH2Cl2 is greater than that of CH3Cl. More number of chlorine atom and more number of electrons, so greater intermolecular force of attraction. আর ডাইক্লোরোমিথেন কি স্যার? হ্যাঁ, এই যে ডাইক্লোরোমিথেন CH2Cl2, এটা কি? is an organic solvent. এটা একটু কপি করবেন, is an organic solvent. CHCl3 is also an organic solvent and it is anesthetic and used for surgical operation. এটা তো জানি। জি, কপি করেন। এক্স্যাক্টলি যা দেখছেন কপি করুন। Recording in progress.
দেন এরপর এই যে CCl4, CCl an organic solvent, it is denser than what? এই দুটো ডান। এই এটা হয়েছে। CCl4 এটা অর্গানিক সলভেন্ট, আর এটা কি? ওয়াটারের চেয়ে ডেন্সার। এগুলো কি পোলারিটি চ্যাপ্টারে পড়েছি? জি। পোলারিটিতে পড়িনি CCl4 নন পোলার। এবার দেখেন স্যার, রিঅ্যাকশন অফ অ্যালকেন উইথ হ্যালোজেন। অ্যালকেন যখন হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করে, এটাকে আমরা নাম দিয়েছি হ্যালোজেনেশন। মানে ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করলে ক্লোরিনেশন, ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করলে ব্রোমিনেশন। এটা টাইপ, নাম। টাইপ হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। টাইপ কি? সাবস্টিটিউশন। আর মেকানিজম কি? ফ্রি র্যাডিক্যাল। সাবস্টিটিউশনটা কেমন? ফ্রি র্যাডিক্যালি তো সাবস্টিটিউশন করে। তাহলে ওয়ার্ড কি বলছি দেখেন, টাইপ অফ রিঅ্যাকশন সাবস্টিটিউশন, নেম অফ রিঅ্যাকশন ক্লোরিনেশন ব্রোমিনেশন, আর মেকানিজম কি? ইলেকট্রোফিলিক। তাহলে এই যে ইউজেস এন্ড প্রপার্টিজ অফ হ্যালোজেন অ্যালকেনস কি? Chloroform is anesthetic, so it is used for surgical operations. And CCl4 is an organic solvent, but it is carcinogenic and may cause cancer. তাহলে এই যে এখান থেকে এই যে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন দ্যাট occurs during bromination of ethane, মানে আমরা কি মলিকিউল নিব? ইথেন। এর সাথে কার রিঅ্যাকশন করাবেন? ব্রোমিনের। এই মেকানিজমই লিখে আনতে বলেছে। হোমওয়ার্ক কি দিয়েছি বুঝছেন? এখন এরপর আমাদের অ্যালকেন যা ছিল, হ্যাঁ, উই আর ডান উইথ অ্যালকেন। এখানে কে লিখেছে? দেখেন, অর্গানিক কেমিস্ট্রি, অ্যালকিনস। হ্যাঁ, এই যে অ্যালকিনস। অ্যালকিন কখন হয়? কার্বন কার্বন কি বন্ড থাকলে? ডাবল বন্ড। আচ্ছা, কোন অ্যালকিনে, তুমি বলো তো সাফওয়ান, একটা অ্যালকিন, ওখানে দুইটা ডাবল বন্ড আছে, ওর নাম কি হবে? কি? অ্যালকিন কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে নামের এন্ডিং কি হয়? ইন। তো একটা অর্গানিক কম্পাউন্ড যেখানে দুইটা ডাবল বন্ড, ওর নাম কি হবে? ডাই ইন। তিনটা থাকলে ট্রাই, জানি তো এগুলো। জি। ওকে, ফাইন, থ্যাংক ইউ, সিট ডাউন। দেখেন এখান থেকে ফাংশনাল গ্রুপ, দেখেন বিউট 1 ইন, আর আরেকটাতে দিয়েছি বিউটা 1,3 ডাইন। কপি করেন। বিউট 1 ইন, বিউটা 1,3 ডাই ইন।
সো এটা বিউট 1N, আরেকটা কি বিউটা 1,3-diene. দেখেন alkenes are unsaturated hydrocarbon with at least one carbon-carbon double bond. General formula of open chain alkene is CnH2n. Types of isomers কি positional isomer. Isomer কেন হয়? এই আচ্ছা, এখান থেকে পজিশনাল আইসোমার মানে আইসোমার কেন হয়? ডিউ টু দ্য ডিফারেন্স ইন পজিশন, এই জন্য তো পজিশনাল আইসোমার। ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হবে না, 1 in 2 in, মনে আছে এগুলো? আর এর সাথে তার মানে ডাবল বন্ডের জন্য পজিশনাল আইসোমার হয় বিউট 1 in, বিউট 2 in, মনে আছে না? ওটাও লিখে দিব এখানে। আর হ্যাঁ মনে আছে, ভেরি গুড। আর এর সাথে কি সি স্ট্র্যান্ড, রোটেশন রেস্ট্রিক্টেড। ওকে ফাইন, তাহলে এই যে এগুলো কপি করেছেন। দেখেন এখান থেকে, এই যে জিওমেট্রিক আইসোমার বিকজ কার্বন কার্বন ডাবল বন্ড রেস্ট্রিক্টস রোটেশন অফ atoms along carbon carbon bond axis. Source of alkenes. Alkenes do not occur naturally. They are made from alkanes by cracking. Alkane কে crack করলে আমরা কি পাই? Alkene. Bonding in alkenes, carbon carbon double bond consists of two types of covalent bonds, one sigma bond আর একটা কি 1,5, এটুকু বুঝছেন? এখন একটু বলবেন অ্যালকেন আর অ্যালকিন এদের মধ্যে বয়লিং পয়েন্ট লো কার? অ্যালকিনস হ্যাভ লোয়ার মেল্টিং এন্ড বয়লিং টেম্পারেচার দেন অ্যালকেনস। এই সেন্টেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তুমি দাঁড়াও, আয়মান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি না ভিজিবল মান। হ্যাঁ, কে কে কে? দেখেন এই আমি 2 কার্বনের অ্যালকেনের নাম বলেন। এসে কানে বলবো, কানে কানে বলবো। কে? আরে বাবা, ডাইন না, ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। ইথিন। এবার হচ্ছে, তা এতক্ষণ ডাইন ডাইন বলছো। 2 কার্বনের অ্যালকেন বলতে বলেছি। ইথেন ফর্মুলা বলো। এই তো, এটা কি ইথেন? 2 কার্বনের অ্যালকিন, এটা কি? এখন আপনি বলেন কার বয়লিং পয়েন্ট বেশি হবে? ইথেন অর ইথিন? ইথেন অর ইথিন, কার বয়লিং পয়েন্ট বেশি? এই হাইড্রোজেন বেশি না? নাম্বার অফ অ্যাটমস যদি বেশি হয়, এখানে দেখেন কার্বন কয়টা? সিরাম কার্বন কয়টা? 2, হাইড্রোজেন কয়টা? 6, কার্বন কয়টা? 2, হাইড্রোজেন কয়টা? 4। আমি একটু বলে দিই স্যার, কোন মলিকিউলে নাম্বার অফ অ্যাটমস বেশি? ইথেন। ইথেনের বয়লিং পয়েন্ট বেশি হবে বিকজ নাম্বার অফ অ্যাটমস বেশি, দ্যাটস এনাফ। এসে ইউনিট 1-এ আমাদের এটুকুই লিখতে হয়, বিকজ আপনাদের ইউনিট 2 তে সেকেন্ড চ্যাপ্টার নাম্বার 7, ওর নাম হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। ওখানে গেলে আপনারা শিখবেন যে মলিকিউলে অ্যাটমস বেশি, ওর নাম্বার অফ ইলেকট্রনস বেশি, অ্যাজ এ রেজাল্ট তার বয়লিং পয়েন্ট বেশি, বিকজ ইন্টারমলিকুলার ফোর্স বেশি। সো ইন্টারমলিকুলার ফোর্স ডিপেন্ড করছে কিসের উপর? নাম্বার অফ ইলেকট্রনস এর উপর। আর নাম্বার অফ ইলেকট্রনস ডিপেন্ড করছে কি? নাম্বার অফ অ্যাটমস এর উপর। এসে আমি ইলেকট্রনের কথা লিখতে বলবো না,
আমি বলছি এএসএ ইউনিট 1 এ যদি কোয়েশ্চেন আসে আপনি লিখবেন ইথেন হ্যাজ মোর নাম্বার অফ অ্যাটমস সো গ্রেটার ইন্টারমলিকুলার ফোর্স, দ্যাটস এনাফ। আর যদি মনে হয় ইলেকট্রনের কথা লিখবেন লিখতে পারেন, নো প্রবলেম, দ্যাটস নট রং, বাট এটা ইগনোর করবে, বুঝেন? তাহলে এখান থেকে দেখেন অ্যালকেন, alkanes have lower melting and boiling temperature than alkanes because the rigidity of the double bond does not allow the molecules to pack together as efficiently as alkanes. Alkenes exhibit geometric isomerism due to the double bond because double bond does not allow the rotation of carbon-carbon bond. Geometric isomers have different chemical and physical. তাই তো alkenes are insoluble in water. Alkene কি? Insoluble. Ethene, propene, butene are gases at room temperature. Other alkanes are liquids or waxy solids. Melting and boiling temperature of alkenes increases as the number of carbon atom in the molecule increases. এটুকু বুঝছেন? এবার একটু দেখেন কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিনস, কিচ্ছু লিখবেন না, আগে একটু দেখেন, এটা আগে দেখেননি, সো এটা আমাদের জন্য নতুন, একটু বুঝবেন। অ্যালকিন কার্বন কার্বন কি বন্ড, ডাবল বন্ড, এই রিঅ্যাকশন আপনি এই ও লেভেলস এ দেখেছেন, রাইট? তো অ্যালকিন কার্বন কার্বন কি বন্ড, ডাবল বন্ড, এর সাথে ব্রোমিনের রিঅ্যাকশন করাবো, এটা কি টাইপ রিঅ্যাকশন? অ্যাডিশন রিঅ্যাকশন, ভেরি গুড। কি টাইপ? অ্যাডিশন রিঅ্যাকশন, একটু বুঝছেন? এন্ড অ্যাডিশন রিঅ্যাকশন কিভাবে হলো? কার্বন কার্বন ডাবল বন্ড, একটা সিগমা বন্ড, একটা কি বন্ড, পাই বন্ড, কোনটা ইজিলি ব্রেক করে যাবে? তো পাই বন্ড যদি ব্রেক করে তাহলে কার্বন কার্বন সিগমা বন্ডটা কি থাকবে? না না করছো মানে কি? হ্যাঁ, ডাবল বন্ড ব্রেক করছে, ডাবল বন্ডই ব্রেক করে না, কি লিখতে হয়? ওয়ান বন্ড ফ্রম দ্য ডাবল বন্ড। যদি আপনি লিখেন ডাবল বন্ড ব্রেক করে, জিরো পাবেন, ডাবল বন্ড তো ব্রেক করেনি, করেছে কি? ওয়ান বন্ড ফ্রম দ্য ডাবল বন্ড, অর ইউ ক্যান মেনশন দ্য পাই বন্ড ফ্রম দ্য ডাবল বন্ড ইজ ব্রোকেন ডাউন। তাই যদি হয় এই কার্বনের এখানে একটা বন্ড ফ্রি, এখানে একটা বন্ড ফ্রি, ব্রোমিন যে অ্যাড হয়, ইজ ইট ক্লিয়ার? ফার্স্ট থিং, অ্যালকিন কি টাইপ রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে? অ্যাডিশন, এটা নিয়ে তো কনফিউশন নেই। ব্রোমিন এই পুরো মলিকিউলে কোন জায়গায় যে অ্যাড হচ্ছে? ডাবল বন্ডে। অন্য কোথাও অ্যাড হয়? কোথায় অ্যাড হয়? ডাবল বন্ডে অ্যাড হয় না? এই যে এই ব্রোমিন ডাবল বন্ডেই তো যায়। সে যেমন এই মলিকিউল দেখেন, এই মলিকিউলের নাম কি? 1 2 3 4 বিউট, 1 ইন। এর সাথে যদি ব্রোমিনের রিঅ্যাকশন করেন, ব্রোমিন কোথায় অ্যাড হবে? এই যে এখানে, এখানে তো হবে না। এর নাম পেন্ট 2 ইন, 1 2 3 4 5, 5 কার্বন, পেন্ট, ডাবল বন্ড ইন, ডাবল বন্ডটা সেকেন্ড কার্বনে, কি নাম? পেন্ট 2 ইন। এর সাথেও ব্রোমিন রিঅ্যাক্ট করলে ব্রোমিন কোথায় অ্যাড হবে? তার মানে ব্রোমিন পুরা মলিকিউলের কাউকে খুঁজে না, কাকে খুঁজে? ডাবল বন্ডের টুয়ার্ডস ব্রোমিন এত অ্যাট্রাকশন কেন? বিকজ ডাবল বন্ডে ইলেকট্রন আছে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড, কয়টা ইলেকট্রন? দুইটা, 2 ইলেকট্রন, ইচ কার্বন একটা একটা করে শেয়ার করে। বাট ডাবল বন্ডে কয়টা ইলেকট্রন? 4। তো কোন জায়গায় ইলেকট্রনের ডেনসিটি বেশি? ডাবল বন্ডে, এজন্য ব্রোমিন সব ছেড়ে ডাবল বন্ডের কাছেই যায়। ইজ ইট ক্লিয়ার? তার মানে ব্রোমিন কাকে অ্যাট্রাক্ট করছে? ব্রোমিন কাকে অ্যাট্রাক্ট করছে? ডাবল বন্ড বলতে পারবে না, ডাবল বন্ডে কি আছে? তার মানে ব্রোমিন ইজ লুকিং ফর ইলেকট্রনস। তো এইরকম যারা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে তাদেরকে বলি ইলেকট্রোফাইল। যারা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে তাদেরকে কি বলি? ইলেকট্রোফাইল। এটা বুঝছেন? যারা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে তাদেরকে কি বলছে? ইলেকট্রোফাইল। এটুকু বুঝছেন? ব্রোমিন কি? ইলেকট্রোফাইল। ব্রোমিনের মতো যাদেরই ইলেকট্রন দরকার তারাই ইথিনকে পেলে ইথিনের কার সাথে যে রিঅ্যাড হবে? ডাবল বন্ডে। তার মানে যারাই ইলেকট্রোফাইল তারা ইথিনের সাথে এসে কি অ্যাড হয়ে যায়। ফার্স্ট থিং, ইথিন কি টাইপ রিঅ্যাকশন করছে? অ্যাডিশন। কে যে অ্যাড হচ্ছে, কে অ্যাড হবে? ব্রোমিন ইজ নট লিমিটেড আপ টু ব্রোমিন, অন্য কিছুও তো অ্যাড হতে পারে। হ্যাঁ, তো কি? ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল অ্যাড হচ্ছে দেখে এই রিঅ্যাকশনকে নাম দিয়েছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? দেখেন এখানে কি লিখেছি, alkenes are much more reactive than alkanes. Alkenes burn in air when ignited. They tend to burn with smoky flame, producing carbon and water vapor.
Most of the reactions of alkenes are addition reaction. The pi bond breaks, leaving a sigma bond between two carbon atoms because the pi bond is weaker than sigma bond. So electrophile is attracted towards the pi bond. Alkenes undergo electrophilic addition reaction because electron density in the double bond is very high. Copy করেন। এজন্য এইভাবে লিখে রেখেছি। দেন সেটা হয়েছে। এবার স্যার অ্যালকিন, এই অ্যালকিনকে বার্ন করা যায় না? যায় না। অ্যালকিনও তো স্যার হাইড্রোকার্বন, বার্ন হবে না? অ্যালকেন বার্ন করতে পারেন, অ্যালকিন বার্ন হবে না? কেউ যদি ইথিনকে বার্ন করে, বার্ন করলে কি হবে? কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। বাট ইথিনকে বার্ন না করে ইথিন থেকে তো অনেক কিছু বানানো যায়। ইথিন থেকে পলিইথিন বানান, ইথিন থেকে ইথানল বানান, এটাই তো ওয়াইজ। বার্ন করে নষ্ট করে দেওয়াটা তো কোনো ওয়াইজ না। তাহলে কম্বাসন দেখেন এখান থেকে, অ্যালকিনস বার্ন when ignited, মানে ফ্লেম দিলে অ্যালকিন বার্ন হয়। এই যে ইথিন অক্সিজেনে বার্ন হয়ে কি প্রডিউস করে? কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। অ্যালকিনস আর মোর রিঅ্যাক্টিভ। অ্যালকিন কি? more reactive. They are useful as chemicals, so they are not used as fuels. এটুকু হয়েছে, কপি করেন। সেদেন, আচ্ছা আমাকে একটু বলবেন, আপনাদের মধ্যে মার্জারিন চিনেন কেউ? মার্জারিন, জ্যাম, জেলি, ওই যে সানফ্লাওয়ারের একটা পিকচার দেয়া থাকে, সুপার শপ গুলোতে পাবেন। হ্যাঁ, আচ্ছা ফাইন। এখন একটু বলি, এটুকু হয়েছে। এবার দেখেন এডিশন রিঅ্যাকশন। এই এডিশন রিঅ্যাকশন স্যার, হাইড্রোজেন যদি অ্যাড হয় এর নাম হাইড্রোজেনেশন। হাইড্রোজেন অ্যাড হলে কি নাম? এটাকে অনেকে মিক্স আপ করে ফেলে হাইড্রেশনের সাথে। হোয়াট ইজ দ্য মিনিং অফ হাইড্রেশন? ওয়াটার অ্যাড হওয়া। তো ওয়াটার অ্যাড হলে হাইড্রেশন, আর হাইড্রোজেন অ্যাড হওয়াকে কি বলি? হাইড্রোজেনেশন। এটুকু বুঝছেন? সো এডিশন অফ হাইড্রোজেন। দেখেন alkenes react with hydrogen in presence of nickel catalyst at 150 degrees. alkanes, alkene, nickel catalyst। একটু দেখবেন আপনাদের এই নোটের কভার পেজে পিরিয়ডিক টেবিল এলিমেন্ট নাম্বার 28, কি নাম? নিকেল। তার নিচের এলিমেন্ট প্যালাডিয়াম।
পেয়েছেন? তা কি প্ল্যাটিনাম, তার মানে এরা একই গ্রুপে আছে দেখে এদের বিহেভিয়ার কি সিমিলার। সো নিকেলকে ক্যাটালিস্ট ইউজ করছে, চাইলে আমরা প্যালাডিয়ামকেও ক্যাটালিস্ট ইউজ করতে পারি, অর চাইলে প্ল্যাটিনামকেও ক্যাটালিস্ট ইউজ করতে পারি। তো সবচেয়ে বেস্ট প্ল্যাটিনাম, বাট এক্সপেন্সিভ দেখে আমরা অনেকেই প্ল্যাটিনাম ইউজ না করে চাইলে প্যালাডিয়াম ইউজ করতে পারি, অর নিকেল ইউজ করতে। নিকেল ইউজ করলে একটু হিট, আর প্ল্যাটিনাম ইউজ করলে হিট দেয়া লাগে। তাহলে দেখেন এখান থেকে addition of hydrogen is called hydrogenation, আর addition of hydrogen in presence of catalyst is called catalytic hydrogenation. Ethene is mixed with hydrogen, ethene কে mix করেছি কার সাথে? হাইড্রোজেনের সাথে। Passed over nickel catalyst at 150 degrees Celsius or platinum catalyst at room temperature, the reaction produces ethane. এটুকু একটু কপি করো, এই রিঅ্যাকশনে ইথেন প্রডিউস হয়। তারপর একটা পয়েন্ট বলবো, বলেন বলেন। কি কি কি? না 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 না, প্ল্যাটিনাম বেটার ক্যাটালিস্ট দেখেই লো টেম্পারেচারে কাজ করে। আপনি তো বলেছেন টেম্পারেচার লো করে, লো করে না, প্ল্যাটিনাম ক্যাটালিস্ট ইজ বেটার বিকজ এটা লো টেম্পারেচারেই অ্যাক্টিভ হয়ে যেত। নিকেলের জন্য 150 লাগবে। হ্যাঁ, প্ল্যাটিনাম কম, রুম টেম্পারেচারেই হয়ে যায় মোস্ট। বাট প্ল্যাটিনাম ক্যাটালিস্ট অনেক বেশি এক্সপেন্সিভ। কেন জানেন? প্ল্যাটিনামের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি বেশি। তাহিয়া কি বলেছি? প্ল্যাটিনামের কি ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি বেশি, মানে প্ল্যাটিনাম ইজ মোর লাইকলি টু বিহেভ লাইক ক্যাটালিস্ট। প্ল্যাটিনাম ক্যান ক্যাটালাইজ দ্য রিঅ্যাকশন মোর দেন নিকেল। কেন? এগুলো ইউনিট 2 তে গেলে শিখবো। সারফেস এরিয়া, অ্যাক্টিভ সাইটস, এগুলো প্ল্যাটিনামের বেশি। হয়েছে? ইজ ইট ডান? এবার একটু শুনে নেই, এটুকু হয়েছে। এখন রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট কার মেল্টিং বয়লিং পয়েন্ট হাই? এই রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট কার মেল্টিং বয়লিং পয়েন্ট হাই? প্রোডাক্টের নাম্বার অফ অ্যাটমস বেশি না? এরকম স্যার একটা আনস্যাচুরেটেড অয়েল আছে, কি আনস্যাচুরেটেড অয়েল? অয়েল নাম শুনেই তো বুঝছেন, লিকুইড। আনস্যাচুরেটেড মানে কার্বন কার্বন কি বন্ড? ডাবল বন্ড। এর ভিতরে ডাবল বন্ড একটা না স্যার, অনেকগুলো ডাবল বন্ড। এটাকে তখন বলছি আমরা পলি আনস্যাচুরেটেড অয়েল। সানফ্লাওয়ার অয়েল ইজ ওয়ান অফ দেম। তার মানে পলি আনস্যাচুরেটেড অয়েল, সানফ্লাওয়ার অয়েল ইজ ওয়ান অফ দেম। মানে কি? সানফ্লাওয়ার অয়েলের ভিতরে অনেকগুলো কার্বন কার্বন কি আছে? ডাবল বন্ড আছে সানফ্লাওয়ার অয়েলে। আর স্টেট কি? লিকুইড। অনেকগুলো ডাবল বন্ড দেখে আছে, ডাবল বন্ড আছে, দ্যাটস ওয়াই আনস্যাচুরেটেড। অনেকগুলো ডাবল বন্ড দেখে কি? পলি আনস্যাচুরেটেড সানফ্লাওয়ার অয়েল। এর ভিতরে যখনই আমরা নিকেল পাস করি, নিকেল দিয়ে হাইড্রোজেন পাস করছে, এই তো, সব হাইড্রোজেন কি ডাবল বন্ডে অ্যাড হবে? অ্যাড হওয়ার পর এটা কি আর অ্যালকিন থাকবে? কি হয়ে যাবে? অ্যালকেন। অ্যালকেনের নাম্বার অফ অ্যাটমস বেশি, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স বেশি। এই লিকুইড অয়েল তখন লিকুইড থাকে না, সলিড হয়ে যায়। কেন সলিড হলো বুঝছেন লজিকটা? নাম্বার অফ অ্যাটমস বেশি, ইন্টারমলিকুলার ফোর্স বেশি, সলিড হয়ে গেল সানফ্লাওয়ার অয়েল। এটাকে তখন ভেজিটেবল বাটার বলে মার্কেটে সেল করে। ইভেন কিছু জায়গায় লিখে দেয় লো ফ্যাট স্প্রেড। আপনি দেখবেন মার্কেটে গেলে, হ্যাঁ, যে প্লাস্টিক কন্টেইনারে লাইক মার্জারিন নাম দেয়, আর উপরে হচ্ছে সানফ্লাওয়ারের একটা ইমেজ পিকচার দেয়া থাকে। এটা বেসিক্যালি সানফ্লাওয়ার অয়েল। ওটা কি করে ফেলেছে? হার্ড করে ফেলেছে। কিভাবে? হাইড্রোজেনেশন করে, হাইড্রোজেন পাস করে করে সবগুলো কি হয়ে গেল? ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড? সিঙ্গেল বন্ড। আর এর ভিতরে অনেক অ্যাটম হাইড্রোজেনের চলে আসছে, তো এর ইন্টারমলিকুলার ফোর্স কি? বেশি। এই জন্য লিকুইড থেকে সে কি হয়ে যায়? সলিড। ওটাকেই বলে ভেজিটেবল বাটার। ভেজিটেবল আবার বাটার হয় না। এখন প্রবলেম কি শুনেন, এই ফ্যাট
যেটা সানফ্লাওয়ার অয়েল সলিড হয়ে গেল, মার্জারিন যেটা, এই ফ্যাটে কার্বন কার্বন কি বন্ড? সিঙ্গেল বন্ড। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি হয়, রিঅ্যাক্টিভ না আনরিঅ্যাক্টিভ? আনরিঅ্যাক্টিভ। এটা বডিতে গেলে ব্রেক করবে না। আর্টারিজ এর ভিতরে ক্লগ করতে শুরু করে এই ফ্যাট। অ্যাজ এ রেজাল্ট কি হয়? হার্ট ডিজিজ হয়। ইজ ইট ক্লিয়ার? সো স্যাচুরেটেড ফ্যাট এন্ড আনস্যাচুরেটেড ফ্যাট কোনটা খাওয়া বেটার? আনস্যাচুরেটেড। ও বডিতে গেলে ব্রেক করতে পারবে, রিঅ্যাক্ট করতে পারবে, বডিতে ইজিলি কি মেটাবলিজমে পার্টিসিপেট করতে পারে। বাট যদি কেউ পলি আনস্যাচুরেটেড অয়েল না খেয়ে স্যাচুরেটেড ফ্যাট খায়, লাইক মার্জারিন, লজিকটা বুঝছেন? অ্যালকেন না? সানফ্লাওয়ার অয়েল যখন লিকুইড ছিল, ইট ওয়াজ অ্যালকেন আর অ্যালকিন? অ্যালকিন। আপনি এটাতে নিকেলের প্রেজেন্সে হাইড্রোজেন পাস করে করে এটাকে কি বানিয়েছেন? অ্যালকেন। অ্যালকেন যখন হয়ে গেল, এর স্টেট কি? সলিড। এখন এই সলিড যে ফ্যাট, এটা কেউ যদি খায়, ওর বডিতে কি যাবে? অ্যালকেন যাবে। আর অ্যালকেন কি রিঅ্যাক্টিভ আর আনরিঅ্যাক্টিভ? তো ব্রেক করবে না। না করলে কি হবে? আর্টারিজ গুলো ক্লগ করবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই জন্য এগুলো না খাওয়াই বেটার। হ্যাঁ, এই যে দেখেন লিকুইড অয়েল ছিল, হাইড্রোজেন পাস করেছেন, সলিড ফ্যাট। লজিকটা বুঝছেন? সলিড কেন? এখানে দেখেন, ইন দ্য ম্যানুফ্যাকচার অফ মার্জারিন ফ্রম আনস্যাচুরেটেড ভেজিটেবল অয়েল। আনস্যাচুরেটেড মানে কি? পলি আনস্যাচুরেটেড ভেজিটেবল অয়েল। ইজ ইট ক্লিয়ার? Unsaturated মানে double bond. Poly means many double bond. Converting liquid unsaturated vegetable oil into soft saturated fatty acid. কি soft saturated what? Fatty acid. But it's not good for health. কি লিখেছি দেখেন? Saturated fats contribute to heart disease. Is it clear? এই যে এই পর্যন্তই বলেছি। আর অনেক কিছু এক্সট্রা বলেছি, আগেই বলে দিই, এগুলো সব ইউনিট 2 তে লাগবে। সকালের ব্যাচে ওদেরকে আস্ক করেছি, অনেকেই পারেনি অ্যান্সার দিতে। ছিল আগে ভাবছিল, এখন তো আর ইউজ কেউ করে না, আস্তে আস্তে জানছি। ওই যে সিএফসির মতো, ফার্স্টে বানিয়েছিল, ভেবেছিল ভালো, বাট এট দ্য এন্ড দেখা যাচ্ছে ইটস নট গুড। আচ্ছা স্যার একটু বলি, আপনাদের এই কামিং স্যাটারডে তে টেস্ট হবে। Recording stopped. টপিক 2 সেকশন বি। আর বলেছিলাম যে আপনাদের ফ্রাইডেতে ক্লাস নিব। ফ্রাইডেতে এই ক্লাসগুলো একটু বলে দিই, লাস্ট ফ্রাইডেতে নেইনি কেন? আপনাদের এক্সেল আওয়ার্ড ছিল, অনেকে বলেছেন। এই কামিং ফ্রাইডেতে ক্লাস হবে, এক্সট্রা ক্লাস। এখন দুইটা টাইম, 4:30 6:30, কোনটা নেবেন? 6:30? 6:30 to 8? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নেক্সট দিন বলবেন। ওকে ফাইন, সিলভিয়া বাডে। ওকে, আল্লাহ হাফেজ।